আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবুল হায়াত সম্রাট আবারও তোমাদের মাঝে এসেছি। আমি এই গ্রুপের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান পড়াই এবং আজকে আমরা যে চ্যাপ্টারটি যে পার্টটুকু আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাসের শেষ অংশ। তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে আমাদের আজকের টপিক হচ্ছে ভাইরাসের সুনির্দিষ্ট পরজীবিতা 1 নম্বরে, এবং 2 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাইরাসের জীবনচক্র। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের যেসব বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দিবে। আমি আমার পরিচয়টা আবারও ডিটেলসে দিচ্ছি। আমি হচ্ছে আবুল হায়াত সম্রাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। বর্তমানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি এবং বর্তমানে আছি হচ্ছে 4র্থ বর্ষে। তো আমরা শুরু করে দেই আজকের অংশ। সো আমাদের প্রথম যে টপিকটা আজকে আসবে সেটা হচ্ছে ভাইরাসের সুনির্দিষ্ট পরজীবিতা। তোমরা আশা করি খাতার মধ্যে টাইটেল দিয়ে আমি যা এখানে লিখছি তা তুলে নিবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই গ্রুপের মধ্যে জানাবে। এখন প্রথমেই আসি, পরজীবিতা বলতে কি বুঝি। আমরা জানি যে অনেক জীব সে যদি বেঁচে থাকতে চায় ভালোভাবে তাহলে অন্য জীবের উপর নির্ভরশীল হয়। যেমন ধরেই নিতে পারি আমাদের মাথায় উকুন থাকে, এই উকুন আমাদের মাথা থেকে পুষ্টি লাভ করে এবং আমাদের মাথা হচ্ছে উকুনের জন্য খুবই ভালো একটা পরিবেশ। সো উকুনকে আমরা পরজীবী বলতে পারি এবং আমাদের দেহকে, অর্থাৎ যেখানে পরজীবী বসবাস করে অথবা যে দেহ থেকে পরজীবী তার পুষ্টি নেয় বেঁচে থাকার জন্য, সেই দেহকে বলা হয় পোষক দেহ। তাহলে পরজীবিতা কথার সাথে দুটো জিনিস আসবে, দুটো জীবের কথা আসবে। একটা হচ্ছে পরজীবী এবং আরেকটা হচ্ছে পোষক। এখন আমরা যদি উকুনের কথা চিন্তা করি তাহলে উকুন হচ্ছে পরজীবী এবং পোষক হচ্ছে আমাদের মানব দেহ। আবার আমরা জানি আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীর মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, তাই না? এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যাকটেরিয়া হচ্ছে কোলাই। আমরা সবাই নাম শুনেছি এই ব্যাকটেরিয়া, আমাদের পাকস্থলীর মধ্যে থাকে, অন্ত্রের মধ্যে থাকে। এই যে কোলাই ব্যাকটেরিয়া, তাহলে কোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে পরজীবী। আর আমাদের মানব দেহ, আমি শুধু মানব দেহই লিখে দিচ্ছি, আমাদের যে মানব দেহ রয়েছে এই মানব দেহটা হচ্ছে পোষক। তেমনি আমরা যদি ভাইরাসের কথা চিন্তা করি, আমরা টিটুফাজ ভাইরাসের নাম শুনেছি অনেক। টিটুফাজ এটি হচ্ছে এক ধরনের ভাইরাস। তাহলে এই ভাইরাসটা যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, সেই ব্যাকটেরিয়াটার নামই হচ্ছে কোলাই। তাহলে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, কোলাই কখনো পরজীবী হচ্ছে, সেখানে মানব দেহ হচ্ছে পোষক। আবার এই যে টিটুফাজ ভাইরাস যখন একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে তখন ওই ব্যাকটেরিয়াটা হয়ে যাবে পোষক। খুবই ইন্টারেস্টিং, ওই ব্যাকটেরিয়াটা হয়ে গেল পোষক এবং ভাইরাসটা হয়ে গেল পরজীবী। তাহলে আমরা দেখতে পারলাম যে একই জীব অবস্থান সাপেক্ষে একবার পরজীবী এবং একই জীব অবস্থান সাপেক্ষে একবার পোষক। তো আশা করি পরজীবী এবং পোষকের বিষয়টি বোঝা গেছে। তো আমরা আজকে মেইনলি ফোকাস করব হচ্ছে ভাইরাসের মধ্যে, অর্থাৎ ভাইরাস কেমন ধরনের পরজীবী। তোমরা এর আগে যতটুকু ক্লাস করেছো সেখান থেকে নিশ্চয়ই এতটুকু স্পষ্ট হয়ে গিয়েছে যে ভাইরাস যদি কোনো জড় পরিবেশে থাকে, অর্থাৎ ভাইরাস যদি কোনো টেবিল, চেয়ার বা তোমার পকেটের মধ্যে যে টাকা থাকে সেরকম যদি জড় পরিবেশে থাকে অথবা বাতাসে ভেসে বেড়ায় তাহলে সে নিজেও জড়। কিন্তু সে যখন একটা প্রাণীর ভিতরে ঢুকে পড়ে তখন সে জীব হয়ে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে ভাইরাস যদি ভালোভাবে বেঁচে থাকতে চায়, ভালো করে ব্যাপারটা বুঝো, ভাইরাস যদি ভালোভাবে বেঁচে থাকতে চায় তাহলে তাকে অবশ্যই জীবের ভিতরে ঢুকতে হবে। যেমন একটু আগে দেখলাম টিটুফাজ ভাইরাস, সেই ভাইরাস ঢুকেছে কার মধ্যে? কোলাই এর মধ্যে, তার জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য। করোনা ভাইরাস যদি জীবনের লক্ষণ প্রকাশ করতে চায় তাহলে তাকে আমার ভিতরে ঢুকতে হবে, মানব দেহের ভিতরে ঢুকতে হবে। সে যদি টেবিলে, চেয়ারে বা বাতাসে ঘুরে বেড়ায় তাহলে সে জীবনের লক্ষণ প্রকাশ করতে পারবে না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, সে যদি জীবনের লক্ষণ প্রকাশ করতে চায় তাহলে তাকে অবশ্যই জীবের ভিতরে ঢুকতে হবে। অর্থাৎ সে যে পরজীবী কোনো পোষক দেহের উপর, সেই পরজীবিতাটা হচ্ছে বাধ্যতামূলক ধরনের। কোন ধরনের? বাধ্যতামূলক ধরনের। অর্থাৎ সে যদি জীবনের লক্ষণ প্রকাশ করতে চায় তাহলে তাকে অবশ্যই পোষক দেহের মধ্যে যেতে হবে। উকুনের কথা প্রথমে টেনেছিলাম, যদিও ব্যাপারটা হচ্ছে হাস্যকর। উকুন আমাদের মাথায় থাকে, কিন্তু উকুনকে যদি আমি মাটিতে বা কোনো জড় পরিবেশে ফেলে দেই তাহলে সে কিন্তু ততক্ষণও জীবিত থাকছে। তাহলে সে কিন্তু বাধ্যতামূলক পরজীবী না। বাধ্যতামূলক পরজীবী তখনই হতো যখন আমি উকুনটা আমার মাথায় আছে সেটাকে যদি আমি সাইডে জড় পরিবেশে রেখে দিই সে সাথে সাথে মারা যাচ্ছে,
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে ভাইরাসকে আমরা কেন বাধ্যতামূলক পরজীবী বলছি। এখন এই বাধ্যতামূলক পরজীবী কেন, এটাতে আমরা যাব। তোমরা বলতে পারো যে পরজীবী অর্থাৎ সে অন্য জীবের উপর নির্ভর করছে, এই কথাটার অর্থ কি? সে অন্য জীবের উপর যে নির্ভর করছে, এটা কিসের উপর ভিত্তি করে? একটা ভাইরাস যখন আমাকে অ্যাটাক করলো, সে কি খাবারের জন্য আমার ভিতরে ঢুকেছে, যে সে আমার ভিতরে ঢুকে খাবার নিবে, সে বৃদ্ধি লাভ করবে এরকম ব্যাপার, নাকি সে বংশ বৃদ্ধি করার জন্য ঢুকেছে? আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে দেখেছি যে ভাইরাস কোনো খাবার খায় না, ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি হয় না। তাহলে সে আমার বডিতে ঢুকলো কিসের জন্য? একটা টিটোফাজ, আমি আবারও লিখে দিচ্ছি, একটা টিটোফাজ কেন একটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকবে? ওয়েল, শুধুমাত্র একটাই কারণে, এটা খুব ভালো করে বুঝতে হবে। ভাইরাসের জীবনের উদ্দেশ্য একটাই, ভাইরাসের জীবনের যে লক্ষ্য সেটাও হচ্ছে একটাই, আর তা হচ্ছে বংশবৃদ্ধি। অর্থাৎ ভাইরাস বংশবৃদ্ধি করার জন্যই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে, ভাইরাস বংশবৃদ্ধি করার জন্যই তোমার আমার ভিতরে প্রবেশ করে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা এতটুকু দেখতে পারলাম যে ভাইরাস বংশবৃদ্ধি করার জন্য ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে। এখন আমরা মেইন পয়েন্টটাতে আসব। আমাদের আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে কি, ভাইরাসের সুনির্দিষ্ট পরজীবিতা। আমরা পরজীবিতা বুঝেছি, বাধ্যতামূলক পরজীবিতা বুঝেছি, কিন্তু এখনো সুনির্দিষ্ট পরজীবিতা বুঝিনি। তো সুনির্দিষ্ট পরজীবিতায় যাব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এই জিনিসটুকু আমাদের পরে কাজে লাগবে। এবং তোমরা অবশ্যই কিন্তু খাতার মধ্যে তুলে নেবে, কারণ আমরা আমাদের টপিকগুলোতে বারবার করে ফিরে আসব। তো আমরা যে বিষয়টা কথা বলতে, যে বিষয়ে আজকে মানে প্রথম যেটা টপিক, সেটা হচ্ছে ভাইরাসের সুনির্দিষ্ট পরজীবিতা। তোমরা এরকমটা মানে আমরা যখন বলি যে সর্দি হয়েছে, সর্দি কিন্তু ভাইরাসের কারণে হয়, যেটাকে বলা হয় কোল্ড ভাইরাস। আমি লিখে দিচ্ছি, সর্দি, এটা হচ্ছে কোল্ড ভাইরাস। আশা করি বানানটা ঠিক আছে। ওকে, কোল্ড ভাইরাস। এখন এই ভাইরাসটা যখন অ্যাটাক করে, তখন আমরা দেখি যে আমাদের নাকের মধ্যে সর্দি হচ্ছে, পানি পড়ছে। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, সর্দি ভাইরাস, সর্দির যে ভাইরাস কোল্ড ভাইরাস, সেটা কি আমার স্কিনে আসেনি, সেটা কি আমার ফুসফুসে প্রবেশ করেনি? এখন তোমরা এরকম কখনো নিশ্চয়ই শুনোনি যে আমার ফুসফুসের মধ্যে সর্দি হয়েছে। আবার আমরা যখন বলি যে আমার কি বলবো ইনফ্লুয়েঞ্জা হয়েছে, আমরা কখনো নিশ্চয়ই বলি না যে আমার ত্বকের মধ্যে ইনফ্লুয়েঞ্জা হয়েছে। আবার অনেকের কি পক্স হয় না, যেটাকে আমরা বলি বসন্ত রোগ। ইন্টারেস্টিং, পক্স শুধুমাত্র কোথায় হয়ে থাকে? আমাদের ত্বকের মধ্যেই হয়ে থাকে। কখনো শুনেছো কেউ অফিসে গিয়ে বলছে, স্যার আমি কালকে আসতে পারিনি, কারণ হচ্ছে আমার লিভারের মধ্যে পক্স হয়েছিল? কখনো নিশ্চয়ই শুনুনি। এর পিছনে কারণটা হচ্ছে ভাইরাসের সুনির্দিষ্টতা, অর্থাৎ ভাইরাস যে অ্যাটাক করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যেখানে ছিলাম, যে ভাইরাস, ভালো করে বুঝো, ভাইরাস আমাদেরকে অ্যাটাক করার কারণে যে রোগটা হয়ে থাকে, সেই রোগটা হচ্ছে সুনির্দিষ্ট। কিরকম সুনির্দিষ্ট? আমার যে বসন্ত রোগ হচ্ছে, সেই বসন্ত রোগ শুধু ত্বকেই হচ্ছে। আমার যে সর্দি হচ্ছে, সেই সর্দি শুধুমাত্র কোথায় হচ্ছে? আমার নাকের ভেতরে। অর্থাৎ যদি ভালো ভাষায় বলি তাহলে বলবো হচ্ছে মিউকাস মেমব্রেনে হচ্ছে। আমার যে ইনফ্লুয়েঞ্জা রোগটা হচ্ছে ভাইরাসের কারণে, এই ইনফ্লুয়েঞ্জা রোগটা হচ্ছে আমার ফুসফুসের মধ্যে। তাহলে এখানে কি একটা সুনির্দিষ্টতা কাজ করছে না? হ্যাঁ, কাজ করছে। এই যে সুনির্দিষ্টতা কাজ করছে ভাইরাসের ক্ষেত্রে, এই সুনির্দিষ্টতা হচ্ছে দুই ধরনের। আশা করি তোমরা লিখে নিচ্ছ। সুনির্দিষ্টতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে পোষকের সুনির্দিষ্টতা, পোষকের সুনির্দিষ্টতা আমি বুঝিয়ে দিচ্ছি। এবং দুই নম্বরে যে অংশটা, সেটা হচ্ছে অঙ্গের সুনির্দিষ্টতা। তোমরা এটা বুঝতে পারবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকেই। দেখো পোষকের সুনির্দিষ্টতা কিরকম। তোমরা কখনো শুনোনি যে একটা বাগধারা আছে, ব্যাঙের কখনো সর্দি হয় না, তাই না? ব্যাঙের সর্দি হয় না। তার মানে সর্দি যে রোগটা, যেটা ভাইরাসের কারণে হয়, সেটা হচ্ছে পোষক বা জীব ভেদে সুনির্দিষ্ট। যেমন আমাদের শুধুমাত্র, অথবা গরুর ক্ষেত্রেও সর্দি হয়, আমাদের গরুর, এদের ক্ষেত্রে সর্দি হচ্ছে, তাহলে একটা পোষকের সুনির্দিষ্টতা আমরা দেখতে পাচ্ছি। আর দেখো ইনফ্লুয়েঞ্জা রোগ, ইনফ্লুয়েঞ্জা রোগ ফুসফুসে হয়, কিন্তু যাদের ফুসফুস নেই তাদের কি কখনো ইনফ্লুয়েঞ্জা হবে? মাছের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা হবে? তাহলে মাছ আর হচ্ছে মানুষের কথা যদি চিন্তা করি, মানুষের ক্ষেত্রে শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পোষকের একটা সুনির্দিষ্টতা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পোষকের সুনির্দিষ্টতা বোঝা গেল। এবার আসবো অঙ্গের সুনির্দিষ্টতা। আমরা ইনফ্লুয়েঞ্জা রোগের কথাই চিন্তা করি। ইনফ্লুয়েঞ্জা রোগ কখনো কি হৃৎপিণ্ডে হয়? হয় না। ইনফ্লুয়েঞ্জা রোগ কি কখনো লিভারে হয়? হয় না।
ইনফ্লুয়েঞ্জা রোগ কি আমাদের ত্বকে হয়? কখনো হয় না। ইনফ্লুয়েঞ্জা রোগ কোথায় হয়? ফুসফুসে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জীবের ভিতরেই অঙ্গের মধ্যেও সুনির্দিষ্টতা কাজ করে। যেমন ইনফ্লুয়েঞ্জা রোগ শুধুমাত্র ফুসফুসের মধ্যেই হচ্ছে, সর্দি শুধুমাত্র মিউকাস মেমব্রেনেই হচ্ছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা দুই ধরনের সুনির্দিষ্টতা পেলাম, পোষকের সুনির্দিষ্টতা এবং অঙ্গের সুনির্দিষ্টতা। ওকে, এখন তোমাদের মধ্যে নিশ্চয়ই এতক্ষণে প্রশ্ন চলে আসছে যে এই যে সুনির্দিষ্টতা একটা ভাইরাসের মধ্যে, করোনা ভাইরাস শুধু মানুষকে অ্যাটাক করছে, করোনা ভাইরাস কি কুকুর বিড়াল এদের ফুসফুসে যাচ্ছে না? কিন্তু তাদেরকে অ্যাটাক করছে না কেন? এই যে সুনির্দিষ্টতা, এটা থেকে নিশ্চয়ই তোমাদের মাথায় প্রশ্ন এসেছে যে কেন এই সুনির্দিষ্টতা, কেন একটা ভাইরাস, প্রশ্নটা ভালো করে বুঝে নাও, কেন একটা ভাইরাস শুধুমাত্র একটা নির্দিষ্ট জীবকে গিয়ে অ্যাটাক করবে? কেন একটা ভাইরাস শুধুমাত্র একটা নির্দিষ্ট অঙ্গকে গিয়ে অ্যাটাক করবে? সেই কেনর উত্তর আমরা এখন দেব। আশা করি তোমরা আমি বর্তমানে এখন যে চিত্র আঁকবো সেই চিত্র তুলে নিবে। আমরা একটা ভাইরাসের চিত্র আঁকতে পারি, তাই না? যেন ভাইরাসের চিত্র এঁকে ব্যাপারটা বোঝাতে সুবিধাজনক হয়। মনে করো আমি একটা ভাইরাস নিচ্ছি, তোমরা নিশ্চয়ই ফেসবুকে বা ইউটিউবে বা কোনো নিউজে করোনা ভাইরাসের ছবি দেখেছো, এবং করোনা ভাইরাসের বাইরে যে অংশটা থাকে ঠিক হচ্ছে এরকম, এরকম অংশ নিশ্চয়ই দেখেছো, অথবা দেখে যদি না থাকো তাহলে তোমরা এখনই সার্চ করতে পারো করোনা ভাইরাস নামে। দেখবা যে ভাইরাসের গায়ে এরকম কিছু অংশ আছে। এখন আমরা জানি যে কোনো ভাইরাসের ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভিতরের নিউক্লিক অ্যাসিড, এই মাঝের মধ্যে থাকে, আরেকটা হচ্ছে বাইরের প্রোটিন। আমি কিন্তু প্রোটিনটুকুকে এঁকেছি, এখনো নিউক্লিক অ্যাসিড আঁকিনি। ভেতরে যে নিউক্লিক অ্যাসিডটা থাকে, নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হতে পারে, এক ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো ভাইরাসের ক্ষেত্রে হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে, এগুলো তোমরা জানোই। তো এই যে ভাইরাসটা আছে, আমরা যদি করোনা ভাইরাসের কথাই বলি, এই করোনা ভাইরাসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে আরএনএ। আমরা সহজ করে এভাবে এঁকে দিচ্ছি আরএনএ। আর বাইরে যে অংশগুলো থাকছে এটা হচ্ছে প্রোটিন। এখন আস্তে আস্তে আমরা কিছু টার্ম শিখি আগে। এইখানে প্রোটিনটা আছে। মনে করো ভাইরাসটা তোমার দেহে প্রবেশ করেছে, ভাইরাসটা যখন তোমার দেহে প্রবেশ করে তোমাকে অ্যাটাক করতে যাবে, ভালো করে বুঝো, ভাইরাসটা যখন তোমার দেহে প্রবেশ করে তোমাকে অ্যাটাক করতে যাবে, তখন এক্স্যাক্টলি ভাইরাসের কোন অংশটা তোমার দেহের সংস্পর্শে আসবে? ভাইরাসের কি আরএনএ অংশটা আসবে নাকি প্রোটিন অংশটা আসবে? অবশ্যই প্রোটিন অংশটা আসবে, কারণ প্রোটিন অংশটাই হচ্ছে বাইরের স্তর, অনেকটা ফুটবলের মতো। ফুটবলের বাইরের চামড়াটা হচ্ছে প্রোটিন, এবং ফুটবলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি না এমন একটা অংশ আছে যেটা হচ্ছে আরএনএ। তাহলে আমাদের দেহের সংস্পর্শে যখন একটা ভাইরাস আসবে, সেই ভাইরাসের প্রোটিন অংশটা আমাদের দেহের কোষের সংস্পর্শে আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন এই যে প্রোটিন অংশটা আমার দেহের সংস্পর্শে আসলো, এই প্রোটিন অংশটাকে বা পুরো ভাইরাসকে তোমরা বলতে পারো অ্যান্টিজেন। এই শব্দটা তোমরা নিশ্চয়ই জুওলজিতে অনেকবার শুনেছো, অ্যান্টিজেন। এখন মনে করো আমার ত্বকের মধ্যে, অর্থাৎ হাতের মধ্যে, আগে আমরা ধরি, আমরা তো জানি করোনা ভাইরাস হাতে আসলে আমরা যেন সবসময় হাত ধুই, যেন করোনা ভাইরাস আমাদের হাত থেকে মুখের মধ্যে না চলে আসতে পারে। তো মনে করো করোনা ভাইরাসটা আমার হাতে আসছে, এই হাতের মধ্যে আমি একটা কোষ দেখাচ্ছি, ভালো করে বোঝো, এটা হচ্ছে আমার একটা হাতের কোষ। আমি লিখে দিচ্ছি নিচে, আশা করি তোমরা বুঝতে পারবা, হাতের কোষ। আমরা করোনা ভাইরাসের এক্সাম্পল টানছি যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তো আমার এই যে হাতের কোষটা আছে, হাতের কোষের একদম বাইরে দেয়ালের সংস্পর্শেই তো প্রথমে ভাইরাসটা আসবে। এই যে ভাইরাসটা আমার হাতের কোষের সংস্পর্শে আসছে, এই হাতের কোষের কোন অংশটা, ভালো করে বোঝো, এই হাতের কোষের কোন অংশটা প্রথম ভাইরাসের সংস্পর্শে আসবে? আমাদের তো কোষ প্রাচীর নেই, তার মানে প্রথম যে অংশটা ভাইরাসের সংস্পর্শে আসবে সেটা হচ্ছে কোষ ঝিল্লি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোষ ঝিল্লি অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই, এটা একদম বেসিক নলেজ। কোষ ঝিল্লির সংস্পর্শে আসবে। এখন একটু মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো যে আমাদের দেহের মধ্যে প্রতিটা কোষে যে কোষ ঝিল্লি রয়েছে, এই কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? তোমরা কোষ ঝিল্লির মধ্যে নিশ্চয়ই ফ্লুইড মোজাইক মডেল করেছো। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কিছু জিনিস ছিল, তোমরা ভালো করে মনে করে নাও, অথবা বই যদি থাকে বইয়ের মধ্যে দেখে নাও। ফ্লুইড মোজাইক মডেলে ছিল গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এগুলোর সাথে আশা করি তোমরা পরিচিত। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এদেরকে একত্রে বলা হয় গ্লাইকোক্যালিক্স। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না,
শুধুমাত্র এভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কোষ ঝিল্লির মধ্যে গ্লাইকোকেলিক্স থাকে কোন মডেল অনুযায়ী? ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী। তোমরা চাইলে বইয়ের মধ্যে দেখে নিতে পারবে। গ্লাইকোকেলিক্স অর্থাৎ এগুলো এক ধরনের কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট গুলো উপরের দিকে তোমরা বলতে পারো এইভাবে থাকে। আমি দেখাচ্ছি আবার, উপরের দিকে এইভাবে থাকে। আমরা প্রতীকী ভাবে এঁকে দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে গ্লাইকোকেলিক্সটা আমরা এঁকেছি, ভালো করে ব্যাপারটা বোঝো। গ্লাইকোকেলিক্সটা এঁকেছি, গ্লাইকোকেলিক্সের উপরে আমি এরকম অর্ধ চন্দ্রাকৃতির একটা অংশ এঁকেছি। ধরে নাও হাতের যে কোষটা আছে, আমরা তো হাতের কোষেরই কথা বলছি, এই হাতের কোষের উপরে যে গ্লাইকোকেলিক্সটা থাকে সেটা হচ্ছে এরকম, কারণ এটা এক এক কোষে এক এক রকম হয় এরকম। আমি এবার যেটা করব সেটা হচ্ছে আরেকটা কোষ আঁকবো। এই কোষটা হচ্ছে আমার ফুসফুসের ভেতরের কোষ। ভালো করে দেখে নাও, এটা একটা কোষ, এটা হচ্ছে ফুসফুসের কোষ। আমরা প্রতীকী ভাবে আঁকছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আমি একটু ফাঁকা করে নিলাম। ওকে, ফুসফুসের কোষ। এখন ফুসফুসের কোষের মধ্যেও কোষ ঝিল্লি আছে এবং সেই কোষ ঝিল্লির মধ্যে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী গ্লাইকোকেলিক্স আছে এবং গ্লাইকোকেলিক্স গুলো বাহিরের দিকে এরকম অবস্থায় থাকে। তাহলে এখানে মনে করি আমরা জিনিসটা হচ্ছে এইভাবে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে আছে, অর্থাৎ কোষ ঝিল্লির বাহিরে। এখন এই যে ভাইরাসটা আছে, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসটা মনে করো প্রথমে আমার হাতে আসলো। আমার হাতের কোষ হচ্ছে এরকম। সে প্রথমে এসে করবে কি, এই করোনা ভাইরাসটা আমার হাতের কোষে ঢোকার চেষ্টা করবে। কিন্তু হাতের কোষে ঢুকতে গেলে তাকে অবশ্যই একটা জায়গায় গিয়ে সেটেল হতে হবে। এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কোষ ঝিল্লি। এখন দেখো এর যে বাহিরের মাথাটা আছে করোনা ভাইরাসের, এই বাহিরের মাথাটা হচ্ছে গোলাকার, কিন্তু তার যে জায়গায় বসার কথা ছিল সেই জায়গাটা হচ্ছে একদম সমতল। তাহলে বলো এই করোনা ভাইরাসটা যেখানে গিয়ে বসতে চাচ্ছে, আমরা প্ল্যাটফর্ম বলি এটাকে আপাতত, এই যে প্ল্যাটফর্মে গিয়ে বসতে চাচ্ছে, এই প্ল্যাটফর্মে গিয়ে কি করোনা ভাইরাস বসতে পারবে? উত্তর হচ্ছে কখনোই বসতে পারবে না। কারণটা হচ্ছে এর যে বাইরে আমরা অ্যান্টিজেন বা প্রোটিনের অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকু এখানে গিয়ে ভালোভাবে খাপে খাপ, এখানে এভাবে বোঝানো যায়, খাপে খাপ হচ্ছে না। অর্থাৎ আমরা যেমন তালা চাবির কথা বলি, এটা ওরকম তালা চাবির মতো খাপে খাপ হচ্ছে না। কিন্তু করোনা ভাইরাসটা মনে করো আমার হাতে লেগে আছে, কিন্তু আমার হাতকে অ্যাটাক করেনি। পার্থক্য আছে, আমার হাতে লেগে আছে কিন্তু আমার হাতকে অ্যাটাক করেনি। কারণ কি, এই অংশগুলো মিলে যায়নি। এখন যাই হোক, আমি হাত ধুইনি, আমার হাতের মধ্যে করোনা ভাইরাস আছে, সেই ভাইরাসটা আমার নাকের মাধ্যমে আমার বডির ভিতরে চলে গেল। বডির ভিতরে যে কোষগুলো আছে সেই কোষগুলোর উপরে যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম গোলাকার। গোলাকার যদি প্ল্যাটফর্ম হয় তাহলে এই যে বাইরের প্রোটিনের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রোটিনের অংশগুলো খুব সহজে গিয়ে ফিট করতে পারবে না? এটাও গোলাকার, এখানেও গোলাকার বসার স্থান, অবশ্যই ফিট করতে পারবে। যদি ফিট করতে পারে তাহলেই দেখা যাবে আলটিমেটলি, ভালো করে বোঝো, এই করোনা ভাইরাসটা এই কোষকে অ্যাটাক করে ফেলেছে। কিভাবে অ্যাটাক করে সেটা পরের ব্যাপার। তাহলে এই ভাইরাসটি এই কোষকে অ্যাটাক করে ফেলেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাইরাস কিভাবে এক একটা কোষের ক্ষেত্রে অ্যাটাকের কি বলবো, কোন কোষকে অ্যাটাক করে না কেন, কোন কোষকে অ্যাটাক করে কিসের জন্য। তাহলে আমরা দেখলাম হাতের কোষকে কখনো অ্যাটাক করবে না, কিন্তু সে অ্যাটাক করবে ফুসফুসের কোষকে। কারণ ফুসফুসের কোষে যে প্ল্যাটফর্মটা আছে সে প্ল্যাটফর্মটা এই প্রোটিনের অংশটুকুকে খাপে খাপ খাওয়াতে পারে। এখন আমরা তো বলছি প্ল্যাটফর্ম, কিন্তু প্ল্যাটফর্ম বলা উচিত না, কারণ বায়োলজির ভাষায় এর একটা সুন্দর টার্ম আছে, এটাকেই বলা হয় রিসেপ্টর সাইট। তোমরা এটার নাম শুনেছো অবশ্যই, রিসেপ্টর সাইট। আশা করি তাহলে বুঝতে পারলাম। তাহলে হাতের কোষের রিসেপ্টর সাইট একরকম, ফুসফুসের কোষের রিসেপ্টর সাইট একরকম। আবার আমি যদি এখানে পক্সের কোষ, পক্স ভাইরাস আঁকি, আমি জানি না পক্স ভাইরাস কিরকম, মনে করো পক্স ভাইরাসের বাইরে এরকম আছে, এরকম প্রোটিনের অংশ আছে। তাহলে দেখো তো পক্স ভাইরাস, আমি পক্স লিখে দিচ্ছি, এই পক্স ভাইরাসটা গিয়ে এই হাতের কোষে কি সেটেল হতে পারবে না? অবশ্যই হাতের কোষের রিসেপ্টর সাইট পক্স ভাইরাসকে নিতে পারবে, অর্থাৎ খাপে খাপ খেলো। তার মানে এই পক্স ভাইরাসটা হাতের মধ্যে বসন্ত রোগ তৈরি করবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আবার পক্স ভাইরাস যদি আমার দেহের ভিতরেও যায় তাহলে সে ফুসফুসের কোষকে কখনো আক্রান্ত করতে পারবে না, কারণ ফুসফুসের কোষের যে রিসেপ্টর সাইট সেটা মিলছে না পক্স কোষের এই প্রোটিনের অংশটুকুর সাথে।
তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি এখন এটা মিশিয়ে দেব, তোমরা যারা তুলনি তারা তুলে নাও। তোমাদের যে বই আছে সেই বইয়ের মধ্যে দেখবা এই টপিকের পরে কিছু পয়েন্ট আছে, যেমন ইমার্জিং ভাইরাস, এগুলো খুবই ইন্টারেস্টিং। তারপরে আছে ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন্স, এগুলো আমার অ্যাকচুয়ালি খুবই পড়ানোর ইচ্ছা, কিন্তু আমি আগে যাব যেটাই সেটা হচ্ছে ভাইরাসের, আমরা পরজীবিতা শেষ করেছি, এখন ভাইরাসের জীবন চক্রে যাব। ভাইরাসের জীবন চক্র শেষ করার পর যদি সময় থাকে তাহলে আমরা ইমার্জিং ভাইরাস, প্রিয়ন্স, এই বিষয়গুলো এক্সপ্লেইন করব। ভাইয়া লেখা বোঝা যায় না, ওকে আমি লেখা বড় করে লেখার চেষ্টা করব। আমরা চলে আসি ভাইরাসের জীবন চক্র। আশা করি এখন লেখা বোঝা যাচ্ছে। ভাইরাসের জীবন চক্র অর্থাৎ ভাইরাস কিভাবে তার জীবন সম্পাদন করে। এবং আমরা জানি যে জীবন চক্র যখনই পড়ি আমরা, জীবন চক্রে তিনটার মতো ধাপ থাকে। জন্ম, আমি লিখে দিচ্ছি, জন্ম, তারপরে হচ্ছে কি বলবো, বৃদ্ধি। আমাদের ক্ষেত্রেই চিন্তা করে দেখো, আমরা প্রথমে জন্ম লাভ করি, তারপর বৃদ্ধি প্রাপ্ত হই, তারপর মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর এখানে পাশাপাশি আরেকটা কথা আছে, সেটা হচ্ছে জন্ম। অর্থাৎ আমরা যেমন জন্মগ্রহণ করেছি তেমনি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জন্মদান করে যাই। তো ভাইরাসের ক্ষেত্রে এই বৃদ্ধিটা কিন্তু নেই, কারণ আমরা বলেছিলাম ভাইরাস কোনো খাবার খায় না, ভাইরাসের কোনো বিপাকীয় ক্রিয়া নেই, ভাইরাস আকারে কখনো বৃদ্ধি পায় না। তাহলে ভাইরাসের শুধুমাত্র একটাই কাজ, সে নিজে জন্মগ্রহণ করবে এবং নতুন ভাইরাসকে জন্ম দিয়ে নিজে মৃত্যুবরণ করবে। ভাইরাস নিজে জন্মগ্রহণ করবে, নতুন ভাইরাসকে জন্ম দিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে আমরা চলো দেখি ভাইরাস কিভাবে তার জীবন চক্র সম্পাদন করে। তো যারা মাইক্রোবায়োলজিস্ট আছেন, অর্থাৎ যারা ভাইরাস, ব্যাকটেরিয়া এদেরকে নিয়ে গবেষণা করেন, তারা ভাইরাসের জীবন চক্রকে মোটামুটি দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে লাইটিক, আরেকটা হচ্ছে লাইসোজেনিক। একটা হচ্ছে লাইটিক আর একটা হচ্ছে লাইসোজেনিক। কেন লাইটিক হচ্ছে আমরা এটা পরে বুঝবো। তো আমরা প্রথমে লাইটিক জীবন চক্র পড়বো, তারপরে আমরা যে জীবন চক্রে যাব সেটা হচ্ছে লাইসোজেনিক জীবন চক্র। লাইটিক জীবন চক্র, আমরা তো জানি যে অনেক ধরনের ভাইরাস আছে, কিন্তু আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে খুবই কমন একটা ভাইরাসকে ধরে দিব, সেটা হচ্ছে টিটুফাস ভাইরাস। এবং আমরা জানি ভাইরাস যদি বংশবৃদ্ধি করতে চায় সে কি একাই বংশবৃদ্ধি করতে পারবে? সে একাই বংশবৃদ্ধি করতে পারবে না, বরং বংশবৃদ্ধি করার জন্য একটা পোষক লাগবে। সো আমরা এখানে যে পোষকটা নেব, আমি তখন দেখিয়েছিলাম ক্লাসের শুরুতে, আশা করি তোমরা লিখে নিয়েছো। আমরা এখানে যে পোষকটা লিখব সেই পোষকটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ই এর ফুল ফর্ম হচ্ছে এসচেরিশিয়া, তোমরা এটা নেট দেখে কালেক্ট করে নিতে পারো, ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে আমাদের ভাইরাসটা হচ্ছে টিটুফাস এবং ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই। তাহলে চলো আমরা শুরু করে দিই কিভাবে লাইটিক জীবনচক্র ঘটে। আমি জীবনচক্রটা ছবি এঁকে বুঝাবো, আমার এরকম একটা জায়গা লাগবে, আশা করি তোমরা খাতার মাঝে এই জিনিসটা আঁকা শুরু করবে। সো প্রথমে আমরা একটা ব্যাকটেরিয়া আঁকি। আচ্ছা, তোমাদেরকে আগে একটা প্রশ্ন দেই, সেই প্রশ্নটা হচ্ছে, আমরা বলছি যে ভাইরাস যদি তার জীবন চক্র সম্পন্ন করতে চায় অথবা ভাইরাস যদি বংশবৃদ্ধি করতে চায় তাহলে অবশ্যই তাকে পোষকের ভিতরে ঢুকতে হয়। তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে কেন পোষকের ভিতরে ঢুকতে হয়, এবং আশা করি তোমরা এখানে উত্তর পেয়ে যাবে যে কেন ভাইরাস বংশবৃদ্ধি করার জন্য একটা পোষকের সাহায্য নিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াটা। এই ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে, তাই না? আমরা ডিএনএটাকে এভাবে আঁকি। ডিএনএ কি এক সূত্রক নাকি দ্বিসূত্রক? ডিএনএ দ্বিসূত্রক। তাহলে এটাকে আমরা এভাবে দুটো সুতা করে দিই, এবং ডিএনএ দুটো মাথা অবশ্যই জয়েন অবস্থায় থাকবে, কোনো মাথা দেখা যাবে না এখানে, কারণ আমরা জানি ব্যাকটেরিয়ার ভিতরে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটা হচ্ছে বৃত্তাকার ধরনের। এখন এই যে ডিএনএ ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়ার উপর একটা ভাইরাস এসে বসলো। ভাইরাসের নাম কি? টিটুফাস ভাইরাস। এবং আমরা জানি টিটুফাস ভাইরাসের পায়ের মধ্যে এরকম আংটা আছে, তাই না? এই আংটাগুলো দিয়ে সে এই ভাইরাসকে গিয়ে প্রথমে অ্যাটাক করে। এখন এই টিটুফাস ভাইরাসের ভিতরে কি আছে? ডিএনএ আছে। এবং টিটুফাস ভাইরাসের বাহিরে যে অংশটা থাকে সেটা অবশ্যই প্রোটিন অংশ, আমরা তো শিখেছি এগুলো। এখন এর কাজ কি দেখো, এই ভাইরাসটা বংশবৃদ্ধি করতে চায়, এ একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী বংশবৃদ্ধি করবে। কোন সিস্টেম অনুযায়ী করবে সেটা যখন পরবর্তীতে পুরোটা ক্লিয়ার করে দেব তখন ভালো করে বুঝতে পারবা, আপাতত জাস্ট ফলো করে নাও। তো আমরা একটা টিটুফাজ এঁকেছি, টিটুফাজের ডিএনএ এঁকেছি, প্রোটিন এঁকেছি। এই যে আমরা নিচের অংশগুলোকে দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় স্পাইক।
আশা করি স্পাইক মানে জানো। স্পাইক মানে হচ্ছে কাটা, অর্থাৎ মাছের কাটা যেরকম, এটাকে তোমরা স্পাইক বলতে পারো। গাছের মধ্যে যদি কাটা থাকে তাহলে বলতে পারো গাছের স্পাইক। এই স্পাইকের মধ্যে একটা এনজাইম থাকে, ভালো করে বুঝো। এই স্পাইকের মধ্যে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম। কি নাম এনজাইমটার? লাইসোজাইম এনজাইম। তো এই ভাইরাসটা করে কি, এই লাইসোজাইম এনজাইম এই স্পাইক থেকে ছেড়ে দেয়। এই লাইসোজাইম এনজাইম তাহলে কোথায় চলে গেল? ব্যাকটেরিয়ার বডিতে, ব্যাকটেরিয়ার দেহের উপরে পড়ে গেল। লাইসোজাইম এনজাইমের কাজ হচ্ছে কোন জিনিসকে গলে ফেলানো বা ফেটে ফেলানো। এই যে লাইসো, দেখো নাম শুনলে বোঝা যায় লাইসো কথাটা এসেছে লাইসিস থেকে। লাইসিস মানে হচ্ছে ফাটিয়ে ফেলা। আশা করি তোমরা বুঝতে পারছো, ফাটিয়ে ফেলা। তাহলে এই যে লাইসোজাইম এনজাইম স্পাইকের মধ্যে আছে, সেই স্পাইক লাইসোজাইম এনজাইমকে ছেড়ে দিচ্ছে। লাইসোজাইম এনজাইম এই ব্যাকটেরিয়ার গায়ে পড়ে গেল। লাইসোজাইম এনজাইম যখন ব্যাকটেরিয়ার গায়ে পড়ে গেল, তখন ব্যাকটেরিয়ার এই অংশটুকু গলে গেল। তার মানে ব্যাপারটা হচ্ছে ব্যাকটেরিয়ার এই অংশটুকুতে একটা ফুটো তৈরি হলো, তাই তো? ফুটো তৈরি হওয়ার সুবিধাটা কি? ফুটো তৈরি হওয়ার সুবিধাটা হচ্ছে এর ভিতরে যে ডিএনএটা ছিল, ভাইরাসের ভিতরে যে ডিএনএটা ছিল, সেই ডিএনএটা এই ভাইরাসের ভিতর দিয়ে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই ডিএনএটা তো মাথায় ছিল, সে এই লম্বা অংশটার ভেতর দিয়ে ব্যাকটেরিয়ার ভেতরে গিয়ে প্রবেশ করবে। সো পরবর্তী স্টেপে আমরা গিয়ে দেখব, আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। পরবর্তী অংশে আমরা গিয়ে দেখব, দেখো আশা করি তোমাদের এখন এগুলো দেখা যাচ্ছে, লেখা দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা খুবই সিম্পলিফাইড আকারে এঁকে নাও, খুবই সিম্পলিফাইড আকারে, বেশি সুন্দর করতে হবে এমন কোনো কথা নেই। সো ব্যাকটেরিয়া এটা ওই ভাইরাসটা। তো ভাইরাস এই অংশটুকুকে গলে দিয়েছে, গলে দেওয়ার পর এর ভিতরে যে ডিএনএটা ছিল, সেই ডিএনএটা ভেতরে গিয়ে প্রবেশ করলো। তাহলে ডিএনএটা হয়ে গেল এরকম। এই ডিএনএটা কার ডিএনএ? ব্যাকটেরিয়ার না, এই ডিএনএটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, আর এই ডিএনএটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। তাহলে আমরা দেখতে পারলাম ভাইরাসের যে ডিএনএটা ছিল, সেই ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো। এখন কথা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে এর কাজটা কি? এটা খুবই ইন্টারেস্টিং, তোমরা ভালো করে বুঝে নাও। এবং ঠিক এই কারণেই ভাইরাস নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে না। তোমরা ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। সেটা হচ্ছে এই দুঃখিত, ভাইরাসটা চাচ্ছে বংশবৃদ্ধি করতে। সে বংশবৃদ্ধি করার জন্য কাকে পুশ করলো? তার ডিএনএটাকে পুশ করলো। ডিএনএটাকে কার ভিতরে প্রবেশ করালো? ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করালো। এখন তোমরা এভাবে একটু চিন্তা করো তো, যে সে যদি বংশবৃদ্ধি করতে চায়, ভাইরাস যদি বংশবৃদ্ধি করতে চায়, ভাইরাস। আরো একজন কমেন্ট করেছে যে ভাইয়া ভালো কোয়ালিটি এখন খারাপ ভাই, ঠিক মতো ক্লিয়ার বোঝা যায় না। ওকে, আমার কথাগুলো তোমরা ফলো করার চেষ্টা করো। ভাইরাস যদি বংশবৃদ্ধি করতে চায়, তাহলে তার ডিএনএ সংখ্যা বাড়াতে হবে না? কারণ একটা ভাইরাসের ভিতরে ধরো একটা ডিএনএ আছে। ভাইরাস যদি দুটো ভাইরাস তৈরি করতে চায়, তাহলে তার দুটো ডিএনএ লাগবে। ভাইরাস যদি 5টা ভাইরাস তৈরি করতে চায় একটা ভাইরাস থেকে, তাহলে তার 5টা ডিএনএ লাগবে। এখন আমরা ডিএনএ দেখতে পাচ্ছি একটা, এভাবে জাস্ট বোঝার চেষ্টা করো। এই একটা ডিএনএ থেকে সে অনেকগুলো ডিএনএ তৈরি করতে চায়, কারণ তার বংশবৃদ্ধি করা দরকার। কিন্তু এটা ভালো করে বোঝো, কিন্তু ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া কি এতই সহজ? আমরা যখন ডিএনএ প্রতিলিপন করেছি, তখন দেখেছি যে ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে, অনেক বড় একটা প্রসেস। এবং সেই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার জন্য প্রচুর পরিমাণে এনজাইমের দরকার হয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য প্রচুর পরিমাণে এনজাইমের দরকার হয়। কিন্তু এই যে ভাইরাসটা ছিল, ভালো করে বোঝো, এই যে ভাইরাসটা ছিল, এই ভাইরাসের ভিতরে সেই সকল এনজাইম ছিল না। কোন এনজাইম গুলো ছিল না? যে এনজাইম গুলো দিয়ে সে ডিএনএ এর ফটোকপি করবে, ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করবে। এজন্যই অ্যাকচুয়ালি এই ভাইরাসটা এই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করেছে। কেন অ্যাটাক করেছে? যেন এই ভাইরাসটা, এইখানে যে এনজাইম গুলো আছে, আমি এখানে এনজাইম এভাবে লিখে দেই, এটা হচ্ছে এনজাইম, আমি লিখি প্রতিলিপনের এনজাইম। তোমরা লিখে নাও, এখানে ছোট গোল গোল দিয়ে লিখে নাও প্রতিলিপনের এনজাইম, প্রতিলিপনের এনজাইম। ওকে, এই যে প্রতিলিপনের এনজাইম গুলো আছে, এই এনজাইম গুলো কার দখলে আছে? এই এনজাইম গুলো দখলে আছে ব্যাকটেরিয়া। এখন ভাইরাস যেহেতু তার ডিএনএ সংখ্যা বৃদ্ধি করতে চায়, তাহলে এই ডিএনএ এর উচিত হবে এই ব্যাকটেরিয়া গুলোর, দুঃখিত, এই ডিএনএ এর উচিত হবে এই এনজাইম গুলোর সাহায্যে নিজের সংখ্যা বাড়ানো। কিন্তু সমস্যা আছে। ধরো এভাবে আমরা ডায়লগ আকারে বুঝি,
ভাইরাস গিয়ে ব্যাকটেরিয়াকে বলছে যে ভাই আমার সংখ্যা বৃদ্ধি করা দরকার, আমার ডিএনএ বাড়ানো দরকার, আমার বাচ্চা কাচ্চা দরকার, সো আমার ডিএনএ সংখ্যা বাড়ানোর জন্য তোর এনজাইম গুলো আমার খুবই দরকার, তো তুই আমাকে এনজাইম গুলো দে। ব্যাকটেরিয়া বলল যে আমি তোকে ওই এনজাইম গুলো দিতে পারবো না, কারণ হচ্ছে তোকে যদি এনজাইম গুলো দেই তাহলে আমি বংশ বৃদ্ধি করব কিভাবে, সবাই নিজেরটা দেখে, তাই তো। তখন ভাইরাস বলে কি, ওকে তোকে আমাকে এই এনজাইম গুলো দিতে হবে না, কিন্তু আমাকে ছোট্ট একটা এনজাইম দে, যে এনজাইম দিয়ে আমার যে ডিএনএ আছে, ভালো করে বোঝো, ভাইরাস ডিএনএ কে বলছে যে আমাকে তুই অল্প একটু এনজাইম দে, যে এনজাইম দিয়ে আমার যে ডিএনএটা আছে সেই ডিএনএ থেকে, আমি না আঁকি, আমি মুখে মুখে বলে দিচ্ছি, সেই ডিএনএ থেকে আমি এমআরএনএ তৈরি করব। ভালো করে বোঝো, আমার যে ডিএনএটা আছে সেই ডিএনএ থেকে আমি এমআরএনএ তৈরি করব, সেই এমআরএনএ থেকে আমি প্রোটিন তৈরি করব। আমি আবার কথাটা বলি, আশা করি ফলো করেছো তোমরা, যারা ফলো করেনি তারা আবার শুনো। এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার কাছে একটা এনজাইম চায়, এই এনজাইম গুলো না, এগুলো তো প্রতিলিপনের এনজাইম, সে একটা এনজাইম চায় এবং এনজাইম চেয়ে বলে যে এই এনজাইম দিয়ে আমি একটা এমআরএনএ তৈরি করব, ডিএনএ থেকে এমআরএনএ, সেই এমআরএনএ থেকে আমি প্রোটিন তৈরি করব। তো ব্যাকটেরিয়া মনে করে যে হ্যাঁ ঠিক আছে, সে একটা প্রোটিন তৈরি করবে, আমি তাকে দিয়ে দেই, তখন সে কিছু এনজাইম একে দিয়ে দেয়, ভাইরাসের দখলে কিছু এনজাইম আসে, জাস্ট এভাবে কল্পনা করো। ভাইরাসের দখলে যখন এনজাইম গুলো আসে, তাহলে ভাইরাস নিজের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করে, সেই এমআরএনএ থেকে সে প্রোটিন তৈরি করে। তাহলে আমরা দেখলাম ভাইরাস কিছু প্রোটিন তৈরি করলো, আমি প্রোটিন গুলোকে স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছি এভাবে বোঝার জন্য। এই যে প্রোটিন গুলো তৈরি করলো, কার প্রোটিন এগুলো? ভাইরাসের প্রোটিন, ভাইরাল প্রোটিন। এখন এইখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে প্রোটিন গুলো তৈরি করলো, আমি এখানে ভাইরাল প্রোটিন লিখেছি, এই প্রোটিন গুলো ভাইরাসের জন্য ঠিক আছে, কিন্তু এই প্রোটিন গুলো ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে বিষ। কথাটা ভালো করে বোঝো, সে যে প্রোটিন গুলো তৈরি করলো, এই প্রোটিন গুলো ভাইরাসের জন্য ঠিক আছে, যেমন সাপের বিষ থাকে, সাপের কোনো ক্ষতি হয় না, কিন্তু সাপ যাকে কামড়ায় তার ক্ষতি হয়। সো ভাইরাসের যে প্রোটিন গুলো আছে, সেই প্রোটিন গুলো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য সমস্যাদায়ক। তাহলে এই প্রোটিন গুলো করে কি, এই প্রোটিন গুলো করে কি, ভাইরাসের যে ডিএনএটা আছে সেই ডিএনএটাকে কেটে কুচি কুচি করে ফেলে। তাহলে আমরা পরের ছবিটা এঁকে দেই, দুঃখিত আমি বড় করে আঁকি, আমার অ্যাকচুয়ালি এই দুটো ছবি অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা ছিল ভাইরাসের ডিএনএ, আর এখানে হচ্ছে প্রতিলিপনের এনজাইম গুলো, আমি প্রোটিন গুলো আর আঁকছি না। আর এর যে ডিএনএটা ছিল ব্যাকটেরিয়ার ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএটা ধ্বংস হয়ে গেল, এই যে কেটে কেটে ধ্বংস হয়ে গেল। তাহলে এইখানে যে ব্যাকটেরিয়ার ডিএনএটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাকটেরিয়ার ডিএনএটা ধ্বংস হয়ে গেল। কিভাবে ধ্বংস হয়ে গেল? ওই যে ভাইরাস যে প্রোটিনটা তৈরি করেছে, ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস হয়ে গেল। এখন ইন্টারেস্টিংলি ফলো করো, ব্যাকটেরিয়ার ডিএনএ যখন ধ্বংস হয়ে গেল, এই যে প্রতিলিপনের এনজাইম গুলো ছিল, এগুলো তো ব্যাকটেরিয়ার ডিএনএ এর অধিকারে ছিল, কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ যখন ধ্বংস হয়ে গেল, তখন এই এনজাইম গুলো কার অধিকারে চলে আসলো? তখন এই এনজাইম গুলো চলে আসলো ভাইরাসের ডিএনএ এর অধিকারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস হয়ে গেল, আর এই যে প্রতিলিপনের এনজাইম গুলো ছিল, এই প্রতিলিপনের এনজাইম গুলো ভাইরাসের দখলে চলে গেল। প্রতিলিপনের এনজাইম যদি ভাইরাসের দখলে যায়, তাহলে ভাইরাস কি করতে পারবে? ইচ্ছা মতো নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারবে। তাহলে আমরা পরের ধাপে দেখি, এই যে অংশটা, এই ব্যাকটেরিয়ার ডিএনএটা তো শেষ, ভাইরাসের ডিএনএ, এই যে একটা ভাইরাসের ডিএনএ আরো একটা আঁকলাম, ভাইরাসের ডিএনএ আরো একটা আঁকলাম, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়ার এনজাইম গুলোকে নিয়ে নিজের অনেকগুলো ডিএনএ তৈরি করেছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে ভাইরাসের ডিএনএ এর কি সংখ্যা বেড়ে গেল? হ্যাঁ, ভাইরাসের ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে, তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, ওদিকে ছায়া পড়ছে, ওকে, আমরা চাচ্ছিলাম ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে। আমরা দেখলাম এখানে কিন্তু ভাইরাসের কোনো সংখ্যা বৃদ্ধি হয়নি, এখানে সংখ্যা বৃদ্ধি হয়েছে ভাইরাসের ডিএনএ। তাহলে ভাইরাসের ডিএনএ সংখ্যা বৃদ্ধি হয়েছে। এখন আমাদের ভাইরাসের যদি সংখ্যা বৃদ্ধি করতে চাই, বোঝার চেষ্টা করো, ভাইরাসের যদি সংখ্যা বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই প্রোটিনও তৈরি করতে হবে আমাদের, কারণ ভাইরাস মানে তো প্রোটিন প্লাস ডিএনএ। আমরা ডিএনএ তৈরি করেছি, এখন তৈরি করব প্রোটিনকে, এখন আমরা তৈরি করব প্রোটিনকে। তাহলে ভাইরাসের ডিএনএ আছে, ডিএনএ থেকে আমরা চাইলে খুব সহজে প্রোটিন তৈরি করতে পারি। এখন প্রোটিন অংশ কতটুকু আছে এটা বোঝার চেষ্টা করো, এটাও লাগবে তোমাদের। এই যে আমরা প্রোটিন তৈরি করতে চাচ্ছি, প্রোটিন কি বিশাল একটা অংশ না? প্রথমে মাথা আছে, মাথার পর এই যে লম্বা একটা দণ্ড আছে, তোমরা ফলো করার চেষ্টা করো, লম্বা দণ্ডের পর এখানে স্পাইক আছে,
আবার এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বলে এটাকে, দুঃখিত, এটাকে বলে বেস প্লেট। তাহলে আমরা দেখলাম ভাইরাসের যে প্রোটিন অংশটা আছে, প্রোটিন অংশতে কয়েকটা অংশ, আমি এখানে লিখে দেই, ভাইরাসের প্রোটিনে কয়েকটা অংশ থাকে। প্রথমে হচ্ছে যেমন মাথা, তারপরে থাকে হচ্ছে লম্বা দণ্ড, এটাকে যথাসম্ভব কলার বলে, তারপরে থাকে বেস প্লেট। আমার কথা ফলো করে তোমরা লিখে নাও যদি না বুঝতে পারো। বেস প্লেট, এবং 4 নম্বরে থাকতে হচ্ছে স্পাইক, স্পাইক মানে কাঁটাগুলো। এখন ভাইরাসের ডিএনএ তৈরি হয়ে গিয়েছে, ভাইরাসের যে ডিএনএ তৈরি হয়েছে, এখন সে চাচ্ছে প্রোটিনটা তৈরি করতে। কিন্তু প্রোটিন তো অনেক ধরনের আছে, মাথা, দণ্ড, বেস প্লেট, স্পাইক, সেগুলো কি একসাথে তৈরি করে? উত্তর হচ্ছে না, একসাথে তৈরি করে না। যেমন এখানে দেখলাম আমরা মাথা তৈরি করেছে, সে এবার করবে কি, একটা দণ্ড তৈরি করবে। এরকম দণ্ড আমি একটু বড় করে আঁকি ভাইরাসটা, তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে। মাথা, আরো একটা মাথা ভাইরাস এরকম তৈরি করলো, আবার একটা দণ্ড তৈরি করলো, একটা বেস প্লেট তৈরি করলো, এরকম অনেকগুলো স্পাইক তৈরি করলো। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার এদিকে একটা মাথা দেখাচ্ছি। তাহলে এই অংশগুলো আলাদা আলাদা ভাবে তৈরি হচ্ছে। ওকে, এখন সবকিছু তৈরি হয়ে গেল, ভাইরাসের ডিএনএ তৈরি হয়ে গিয়েছে, ভাইরাসের প্রোটিন তৈরি হয়ে গিয়েছে, প্রোটিনের যে অংশগুলো ছিল সেগুলোও তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলো যখন তৈরি হয়, তোমরা দেখো এগুলো কিন্তু ভাইরাসের দেহে তৈরি হয়নি, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে। সো ব্যাকটেরিয়ার ভিতরে যখন অনেকগুলো তৈরি হয়, তখন ব্যাকটেরিয়াটার মধ্যে চাপ পড়ে, চাপ পড়ার কারণে এই ব্যাকটেরিয়াটা ফেটে যায়। আমি আরেকটা ছবি এঁকে দেখাচ্ছি, এই ব্যাকটেরিয়াটা ফেটে যায়। কোথায় ফেটে গেল? ধরলাম এখানে ফেটে গেছে। ফেটে যাওয়ার পর তাহলে এগুলো অংশ বাইরে বের হয়ে যায়, কিন্তু সমস্যা আছে, এগুলো অংশ যখন বাইরে বের হয়ে যাবে, এমনি এমনি বাইরে বের হয়ে গেলে তো কখনো ভাইরাস হবে না, কারণ ভাইরাসের এই অংশগুলো প্রোটিন, ডিএনএ এগুলো আলাদা আলাদা অবস্থায় আছে। সো যখন এগুলো বাইরে বের হতে থাকে, তখন এই যে মাথাটা আছে, খুবই ইন্টারেস্টিং, দেখো এই মাথাটার ভিতরে ডিএনএটা খুব তাড়াতাড়ি ঢুকে যায়। তাহলে মাথার ভিতরে ডিএনএ ঢুকে গেল, হ্যাঁ গেল। তারপর এই যে মাথাটা আছে, মাথার মধ্যে দণ্ডটা এসে লেগে যায়, এই দণ্ডের মধ্যে আবার বেস প্লেটটা এসে লেগে যায়। দেখো ধাপে ধাপে ভাইরাস তৈরি হচ্ছে। এই বেস প্লেটের মধ্যে আবার যে স্পাইক গুলো আছে, এই স্পাইক গুলো লেগে যায়। তাহলে এভাবে অনেকগুলো ভাইরাস তৈরি হয়, এবং ভাইরাস তৈরি হওয়ার পর সেগুলো বাইরে বের হয়ে চলে আসে, এবং এই ভাইরাস গিয়ে আবার নতুন করে আরেকটা ব্যাকটেরিয়াকে গিয়ে অ্যাটাক করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, চলবে এতটুকুই। তো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, কারণ একজন এটা বুঝতে পারোনি। 2 নাম্বার ধাপটা ভালো করে ফলো করো। আমি 1 মিনিটের মতো সময় নেব বোঝানোর জন্য। ভাইরাস প্রথমে একটা ব্যাকটেরিয়াকে গিয়ে অ্যাটাক করে, অ্যাটাক করার পর ভাইরাস করে কি, ব্যাকটেরিয়া দেহের এই অংশটা গলিয়ে ফেলে। গলিয়ে ফেলার পর ভাইরাসের ভিতরে যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা এই ব্যাকটেরিয়ার ভিতরে চলে যায়। এই যে ডিএনএটা চলে এসেছে। এখন ভাইরাস চাইতো সংখ্যা বৃদ্ধি করতে। সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথমে এই ডিএনএ এর ফটোকপি তৈরি করতে হবে, ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করতে হবে। ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করার জন্য এনজাইম দরকার। সেই এনজাইমগুলো কার আছে? ব্যাকটেরিয়ার আছে। এই যে ব্যাকটেরিয়ার এনজাইমগুলো, এগুলো কার অধিকারে আছে? অবশ্যই ব্যাকটেরিয়ার ডিএনএ এর অধিকারে আছে। এখন ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি করতে চায়, সে যখন ব্যাকটেরিয়াকে বলে আমাকে তোমার এনজাইমগুলো দাও, আমি আমার সংখ্যা বৃদ্ধি করি, তখন ব্যাকটেরিয়া বলে যে আমি আমার এনজাইমগুলো দিতে পারবো না, কারণ আমার নিজেরই সংখ্যা বৃদ্ধি করা দরকার। সো আলটিমেটলি ভাইরাস বলে কি, ঠিক আছে, তোমার ওই এনজাইমগুলো দেওয়ার দরকার নাই, আমাকে 2-3টা এনজাইম দাও, যে এনজাইমগুলো দিয়ে আমি প্রোটিন তৈরি করতে পারবো। সো ভাইরাস ব্যাকটেরিয়ার কাছ থেকে 2-3টা এনজাইম নেয়, এই এনজাইমগুলো না, সেই এনজাইমগুলো দিয়ে সে তার ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ তৈরি করে, সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে প্রোটিনগুলো তৈরি করলো, এই প্রোটিনগুলো ভাইরাসের জন্য ঠিক আছে, কিন্তু ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে বিষ। সো ব্যাকটেরিয়াটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আছে, এই ভাইরাসের প্রোটিন অর্থাৎ বিষ দিয়ে এই ব্যাকটেরিয়ার ডিএনএটা ধ্বংস হয়ে যায়, যেটা আমরা পরের ধাপে দেখলাম। সো এতটুকুই হচ্ছে আমাদের লাইটিক চক্র। এখন লাইটিক কেন বলা হচ্ছে? লাইটিক বলা হচ্ছে এর পেছনে কারণ হচ্ছে, দেখো এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটাকে ফেটে বা ধ্বংস করে ভাইরাসগুলো বের হয়ে আসে, এই জন্য এটাকে বলা হয় লাইটিক। লাইটিক মানে হচ্ছে ফাটিয়ে ফেলা বা ধ্বংস করা। আশা করি লাইটিক চক্র বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা লাইটিক চক্র শেষ করলাম। তো আমরা লাইটিক চক্র শেষ করলাম, এবার যেটাতে যাবো আমরা লাইসোজেনিক চক্র। এটা খুব তাড়াতাড়ি বুঝবো আমরা, এবং লাইসোজেনিক চক্র বোঝানোর পর আজকে শেষ। আমি নতুন মার্কার নিয়েছি, একটু চিকন কালি, আশা করি বোঝা যাবে। লাইসোজেনিক চক্র,
এটা বেশি সময় লাগবে না, কারণ আমরা লাইটিক চক্র বুঝে ফেলেছি। ওকে, দেখো লাইটিক চক্রে যেটা ঘটে লাইসোজেনিক চক্রেও প্রথমে সেটা ঘটে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে, বোঝার চেষ্টা করো, নিজস্ব ডিএনএ আছে। এই ডিএনএ এই ব্যাকটেরিয়ার বাইরে একটা ভাইরাস এসে বসে গেল, ভাইরাসের ভিতরে তার নিজস্ব ডিএনএ আছে। এখন ভাইরাসের আমরা জানি স্পাইকের মধ্যে কোন এনজাইম আছে, তোমরা একটু আগে লিখে নিয়েছো, লাইসোজেনিক এনজাইম। এই লাইসোজেনিক এনজাইম এটাকে গলিয়ে ফেলে, গলিয়ে ফেলার কারণে এই ব্যাকটেরিয়াটার ভিতরে, আমি দেখিয়ে দিচ্ছি, এই ব্যাকটেরিয়াটার ভিতরে ভাইরাসের ডিএনএটা চলে আসে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা। এখন ব্যাপারটা বোঝো, এটা হচ্ছে লাইটিক চক্রের মতোই। এখন লাইটিক চক্রে যে ঘটনাটা ঘটেছে সেটা এখানে আর ঘটবে না। এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে ডিএনএটা আছে, সেই ডিএনএটা করে কি, এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা আছে, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ফাটিয়ে ফেলে, ফাটিয়ে ফেলে, দুঃখিত, ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কেটে ফেলে। এর নিজস্ব কিছু এনজাইম আছে, সেগুলো তোমরা বই থেকেই পাবা, সেগুলো পড়লেই মানে বই থেকে পড়লেই হবে। আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ ডিটেলসে বললে হয়তোবা তোমাদের তাহলে বুঝতে অসুবিধা হবে। জাস্ট এইভাবে বুঝি, এই যে ভাইরাসের ডিএনএ আছে, এই ভাইরাসের ডিএনএ এখানে কিছু এনজাইম আছে, সেই এনজাইম প্রথমে করে কি, এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা ছিল, এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে একটা জায়গায় কেটে দেয়। আমি এখানে মনে করো কেটে দিলাম, কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর সে আবার আরেকটা এনজাইম ব্যবহার করে, একটা এনজাইম দিয়ে কাটলো, আরেকটা এনজাইম দিয়ে সে কি করে, জোড়া লাগিয়ে দেয়। কাকে জোড়া লাগিয়ে দেয়? যেটা কেটেছে সেটাকেই না, এর যে ডিএনএটা ছিল, ভাইরাসের যে নিজস্ব ডিএনএটা ছিল, এই নিজস্ব ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত হয়ে যায়। আমি এভাবে কাপা কাপা অক্ষরে, কাপা কাপা করে ভাইরাসের ডিএনএটা দেখাচ্ছি। তাহলে আমরা দেখলাম ব্যাকটেরিয়ার ডিএনএ যেটা ছিল বৃত্তাকার, এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ভাইরাসের ডিএনএ সংযুক্ত হয়ে গেল। এখন ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ভাইরাসের ডিএনএ সংযুক্ত হয়ে গেছে, ফাইন। এখন কি হবে? এখন ব্যাকটেরিয়ার নিজস্ব কিছু এনজাইম আছে, একটু আগে আমরা দেখেছিলাম তাই না, প্রতিলিপনের এনজাইম। সেই প্রতিলিপনের এনজাইম ব্যবহার করে ব্যাকটেরিয়া নিজে বংশবৃদ্ধি করে। ভালো করে বোঝো, সেই প্রতিলিপনের এনজাইম ব্যবহার করে ব্যাকটেরিয়া নিজে বংশবৃদ্ধি করে। এখন ভাইরাস যেহেতু ব্যাকটেরিয়ার সাথে লেগে গেছে, ভালো করে বোঝো, ভাইরাসের ডিএনএ যেহেতু ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে লাগা অবস্থায় আছে, তার মানে ব্যাকটেরিয়ার যখন সংখ্যা বৃদ্ধি হবে, একটা ব্যাকটেরিয়া ছিল, সেই ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হবে। ব্যাকটেরিয়ার যখন সংখ্যা বৃদ্ধি হবে, তখন একটা ব্যাকটেরিয়া থেকে যখন দুটো ব্যাকটেরিয়া হবে, তখন ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সাথে ভাইরাসের যে ডিএনএটা ছিল, সেই ডিএনএরও সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে। এটা খুবই ইজি একটা মানে বোঝার বিষয়। ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ভাইরাসের ডিএনএটা লেগে গেছে, সো ব্যাকটেরিয়াটা যখন সংখ্যা বৃদ্ধি করবে, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে গেলে তো তাকে তার নিজেরও ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করতে হবে। সো নিজের ডিএনএ সংখ্যা বৃদ্ধি যখন করবে, এখন ইন্টারেস্টিংলি নিজের ডিএনএ এর সাথে কে যুক্ত অবস্থায় আছে, ভাইরাসের ডিএনএ, সে রিকগনাইজ করতে পারে না যে আমার ডিএনএ এর মধ্যে আলাদা একটা ডিএনএ আছে। কেন করতে পারে না সেটা পরে দেখবো আমরা। সো আলটিমেটলি এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা সংখ্যা বৃদ্ধি করে, ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সাথে ভাইরাসের ডিএনএটাও সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তাহলে দেখো ব্যাপারটা, একটা ব্যাকটেরিয়া থেকে দুটো হলো, এই দুটো ব্যাকটেরিয়া থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, আটটা থেকে 16টা হবে, 16টা থেকে 32টা হবে। এভাবে ব্যাকটেরিয়াও যেমন সংখ্যায় বাড়বে, ভাইরাসের ডিএনএও সংখ্যায় বাড়তে থাকবে। তাহলে এই চক্রটা ঘুরে ফিরে এরকমই হতে পারে না? ঘুরে ফিরে এরকমই হতে থাকবে, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এভাবে ঘুরতেই থাকলো, ভালো করে বোঝো, এভাবে ঘুরছে, ঘোরার কারণে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি মানে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে ভাইরাসের ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। কিন্তু ভাইরাসের কি সংখ্যা বৃদ্ধি হচ্ছে? উত্তর হচ্ছে না, ভাইরাসের কিন্তু সংখ্যা বৃদ্ধি হয়নি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য আমরা জানি কি হতে হবে, ডিএনএ থাকতে হবে, প্রোটিন তৈরি হতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রোটিন তৈরি হচ্ছে না, শুধু ডিএনএ এর সংখ্যা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি ঘটে ভালো করে বুঝবা, এটা তোমাদের বইয়ে নাই। সেটা হচ্ছে, আমি এটা তাড়াতাড়ি শেষ করব, আমি ডিটেলসে যাব না। সেটা হচ্ছে এই ভাইরাসের মধ্যে, দুঃখিত, এই ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসের ডিএনএটা আছে, সে সংখ্যা বৃদ্ধি করলো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা। একটা সময় গিয়ে এই যে ভাইরাসের ডিএনএটা সংযুক্ত অবস্থায় ছিল, এই ভাইরাসের ডিএনএটা আবার বের হয়ে আসবে। এই যে ভাইরাসের ডিএনএটা বাইরে বের হয়ে আসছে, ভাইরাসের ডিএনএটা যখন বাইরে বের হয়ে আসবে, তখন সে, ভালো করে বোঝো, এটা হচ্ছে লাইসোজেনিক চক্র।
ভাইরাসের ডিএনএটা যখন বাইরে বের হয়ে আসবে, এই ভাইরাসের ডিএনএটা আবার লাইটিক চক্র শুরু করবে। কথাটা কি বুঝতে পেরেছো? এতক্ষণ লাইসোজেনিক চক্র হলো, লাইসোজেনিক চক্রে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এভাবে বাড়লো। বাড়ার পর একটা সময় গিয়ে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে বের হয়ে আসবে, বের হয়ে লাইটিক চক্রে গিয়ে প্রবেশ করবে। লাইটিক চক্রে প্রবেশ করলে সুবিধা কি? সুবিধা দেখো, ভালো করে বুঝো। এখানে একটা ব্যাকটেরিয়াতে একটা ডিএনএ, সে যখন লাইটিক চক্রে প্রবেশ করবে, একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ তৈরি হবে। মনে আছে আগের যেটা পড়িয়ে আসলাম একটু আগে? একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ তৈরি হবে। সেই ডিএনএ গুলো আবার প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করে আবার একটা ব্যাকটেরিয়ার ভিতর থেকে হাজার হাজার ভাইরাস বাইরে বের হয়ে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে যে কনক্লুশন টানতে পারি সেটা হচ্ছে লাইসোজেনিক চক্র নিজে নিজেই যদি ঘুরতে থাকে তাহলে ভাইরাসের ডিএনএ সংখ্যা বাড়ে, কিন্তু ভাইরাসের সংখ্যা বাড়ে না। লাইসোজেনিক চক্রে যদি ভাইরাসের সংখ্যা বাড়াতে চাও তাহলে লাইসোজেনিক চক্রটা কমপ্লিট করার পর বা চলা অবস্থায় লাইসোজেনিক চক্র থেকে আমাদেরকে লাইটিক চক্রে ঢুকে যেতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সো এটাই হচ্ছে লাইসোজেনিক চক্রের কাহিনী। সো আজকে হচ্ছে এতটুকুই, তোমাদের কিছু টপিক বাদ রাখলাম। ইমার্জিং ভাইরাস, পিয়ন্স, ভিরয়েড, খুবই ইন্টারেস্টিং ব্যাপার এগুলো। আশা করি নেক্সট ডেতে একদিন এসে গল্পের আকারে তোমাদেরকে বুঝিয়ে ফেলবো। সো তোমাদের এতটুকুই থাকলো। তোমাদের কমেন্ট আমি একটু এখানে পড়বো। কমেন্টের মধ্যে দেখছি একজন লিখেছে, সিরাজুম মনিরা, অনেক ভালো বুঝতেছি ভাইয়া। ওকে, তোমরা বুঝলেই আমি সার্থক। তারপরে কনসেপ্ট ক্লিয়ার, অসাধারণ, ধন্যবাদ তোমাদেরকে। ভাই আমরা এটা ব্যাকটেরিয়ার লাইটিক চক্র বুঝেছি না, এটা ব্যাকটেরিয়ার না, এটা হচ্ছে ভাইরাসের, যেটা ব্যাকটেরিয়ার সাহায্য নিয়ে কাজ করে। বুঝতে পারছি ভাইয়া, অনেক ভালো লাগতেছে। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে, আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, কারণ আমাদের এখানে যেটা আমরা পড়ালাম এতক্ষণ, এটা অবশ্যই ইউটিউব চ্যানেলে আপ হবে। এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্কুল অফ হিডেন ট্যালেন্টস, আমি লিখে দিচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করে নেবে, অথবা সাবস্ক্রাইব করা অনেকে প্যারা মনে করো, কারণ আমি নিজেও সাবস্ক্রাইব করি না। তোমরা চাইলে নিয়মিত ভিডিও ওখানে ঢুকে দেখতে পারবা, স্কুল অফ হিডেন ট্যালেন্ট অর্থাৎ এই গ্রুপের নামে। এবং সেখানে আমার পাস্ট লেকচার গুলো পাবা। তো হচ্ছে এতটুকুই, ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আর তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে পরবর্তীতে এসেও এখানে কমেন্ট করে যেতে পারো। তো আজকে এতটুকুই, সাইনিং অফ, আবুল সম্রাট। থ্যাংক ইউ।